হাই ওয়েলকাম টু অল অফ ইউ। তো বন্ধুরা, আজকে ক্লাস নাইনের সায়েন্সের আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্সের যে চ্যাপ্টারগুলি রয়েছে, তো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব যে ক্লাস নাইনের কী কী চ্যাপ্টার রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এখানে ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। সামনের দিকে যত ক্লাস এগিয়ে আমি করাবো তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার আমি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিসকাস করব। তো আমরা দেখে নিচ্ছি আজকে যে আমাদের ক্লাস নাইনের কী কী চ্যাপ্টার রয়েছে এবং তোমাদের যে পারপাস বা তোমরা কিভাবে তোমাদের যে পারপাস, হাউ টু স্কোর 80 আউট অফ 80 in physics, chemistry, biology and maths. All the discussion will be going on. তো আমরা দেখব যে কিভাবে স্কোর করা যায়, ভালো মার্কস স্কোর করা যায়। কারণ যত আন্ডারস্ট্যান্ডিং না থাকবে ফিজিক্সের উপরে, আপনার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, এনি সাবজেক্ট, যদি আমরা আমরা যদি ভালো করে শিখতে পারি বা জানতে পারি বা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের স্কোর খুব ভালো হবে যে কোনো এক্সাম আমরা বসি না কেন। তো আজকে আমরা ফিজিক্সের যে ক্লাস নাইনের যে ফিজিক্স রয়েছে, তো ক্লাস নাইনের ফিজিক্স আমরা শুরু করব। ক্লাস 9, তো প্রথমত দেখে নিচ্ছি যে ক্লাস 9-এর যে ফিজিক্স চ্যাপ্টার কী কী আছে। তো ফিজিক্সের মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে মোশন। সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের ফোর্স অ্যান্ড ল অফ মোশন, ফোর্স অ্যান্ড লস অফ মোশন। যেমন প্রথম চ্যাপ্টারের মধ্যে যখন আমরা মোশন শিখব, সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখব যে মোশনটা কেন হচ্ছে, তার জন্য আমরা ফোর্স পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার আমরা দেখব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। নাম্বার 4 ওয়ার্ক। অ্যান্ড এনার্জি। নাম্বার 5 সাউন্ড। তো এই যে চ্যাপ্টারগুলি আমাদের ক্লাস 9-এ রয়েছে, তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টার্মিনোলজি যেগুলি আমাদের টার্ম রয়েছে, প্রত্যেকটা টার্মকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। তো আজকের যে প্রথম চ্যাপ্টার আমরা এখান থেকে শুরু করব। আমাদের প্রথম চ্যাপ্টার কি রয়েছে? মোশন। তো আজকে মোশন থেকে আমরা শুরু করব, ঠিক আছে? চলো শুরু করছি মোশন থেকে। তো মোশন হেডিং দিয়ে দাও আজকে তোমরা। তোমার চ্যাপ্টারের হেডিং দিয়ে দাও মোশন। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের। তো আমরা মোশন আজকে পড়ব। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মোশন, ঠিক আছে বন্ধুরা? তো মোশন শিখতে গেলে বা মোশনকে বুঝতে গেলে প্রথমত আমাদের যে টার্মিনোলজি, যে আমাদের টার্ম সম্পর্কে বুঝতে হবে, সেটা হচ্ছে রেস্ট কি, রেস্ট অ্যান্ড মোশন, রেস্ট অ্যান্ড মোশন। তো আমরা রেস্টকে কীভাবে ডিফাইন করব? যদি আমরা রেস্টকে ডিফাইন করতে পারি, দেন উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মোশন। যদি আমরা রেস্টকে ডিফাইন করতে পারি, তাহলে আমরা ইজিলি মোশনকেও ডিফাইন করতে পারবো। তো আমরা রেস্টকে কীভাবে ডিফাইন করব? তো রেস্ট কি? যদি আমি বলি যে আমার সামনে অনেক টেবিল রয়েছে, আমার সামনে বোর্ডও রয়েছে, আমার সামনে রয়েছে বটলও রয়েছে, পেন রয়েছে, ঠিক আছে, এবং সাইকেলও রয়েছে। তো আমি যদি বলি যে টেবিল যেটা আমার সামনে রয়েছে, অ্যাজ এ অবজারভার যদি আমি এটাকে দেখি, তাহলে টেবিলটা কিসে আছে? রেস্টে আছে। তো আমার জন্য বা আমার সাপেক্ষে, ঠিক আছে, বা আমার যে রেসপেক্টে আমি যে অবজেক্টটাকে দেখছি, সেই অবজেক্টটা কিসে আছে? রেস্টিং পজিশনে আছে বা রেস্টে আছে। তার মানে এটা নয় যে বাকি সবার জন্য এই অবজেক্টটা রেস্টে আছে।
তো রেস্টকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে কীভাবে ডিফাইন করব? আমি কি বললাম, যে অবজেক্টটা আপনার কাছে রেস্টিং পজিশনে আছে, আপনার সামনে কী রয়েছে, এখন ধরুন সোফা রয়েছে, খাট রয়েছে, মিন্স বেড রয়েছে, টেবিল রয়েছে, সাইকেল রয়েছে, তো আপনার সামনে অ্যাজ এ অবজারভার যদি আপনি এটাকে দেখেন তাহলে মনে হবে যে এটা রেস্টে আছে, বাট হতে পারে অন্যদের কাছে সেটা মোশনে আছে। এখন ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এটাকে আমি তোমাদেরকে বুঝাবো। সাপোজ ধরো তুমি ট্রেনে বসে আছো, ধরো তোমরা সবাই ট্রেনে বসে আছি আমরা, তো ট্রেনে বসে আমরা চেস খেলছি, উই আর প্লেয়িং চেস ইন ট্রেন। আমরা ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেনের মধ্যে বসে আমি আর তুমি কী খেলছি, চেস খেলছি, ঠিক আছে। তো আমরা ট্রেনের মধ্যে বসে আছি এবং ট্রেন কী আছে, মোশনে আছে। যখন আরেকজন ব্যক্তি ধরো ট্রেনের বাইরে কোথাও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সে যখন দেখছে ট্রেনকে, তখন সে কি দেখছে, ট্রেনকে মোশনে দেখছে। এবং ট্রেনের ভিতরে যে আমরা বসে আছি, আমি আর তুমি যে চেস খেলছি, তো আমি তোমাকে কীরকম দেখতে পাচ্ছি, ইউ আর ইন রেস্ট, এবং তুমি আমাকে কি দেখতে পাচ্ছ, আই এম ইন রেস্ট পজিশন। বাট যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের, সে কি দেখতে পাচ্ছে, ট্রেনটা একটু আগে এখানে ছিল, ঠিক আছে, এখন ট্রেনটা এখান থেকে এখানে চলে গেছে। দ্যাট মিন্স ট্রেন কি আছে, মোশনে আছে। আর ট্রেনের ভিতরে কে আছে, আমরাও আছি। দ্যাট মিন্স আমরাও কিসে আছি, মোশনে আছি। তো ওই ব্যক্তির জন্য যে অবজার্ভ করছে, যে অবজারভার, ওনার জন্য আমরা কি আছি, মোশনে আছি। বাট আমরা যে ট্রেনের ভিতরে বসে আছি, আমার রেসপেক্টে আমি যখন তোমাকে দেখছি অ্যাজ এ অবজারভার, বাট তোমাকে আমি দেখছি ইউ আর ইন রেস্ট, তুমি রেস্টে আছো। বাট বাইরের একজন ব্যক্তির জন্য আমরা সবাই কী আছি, মোশনে আছি। তো আমাদের এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে রেস্টকে আমরা ডিফাইন করব কীভাবে। দ্যাট মিন্স সাপোজ ধরো অনেক সময় এরকম হয়, সাপোজ তুমি ট্রেনে বসে আছো, যত স্পিডে ট্রেন যাচ্ছে আমাদের মনে হবে যে চারপাশে যে গাছপালা রয়েছে, গাছপালা কি তত স্পিডে পিছনের দিকে যাচ্ছে। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে, সাপোজ কোনো একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, আম পারবে, তার সেই ব্যক্তির জন্য যে আম গাছটা রয়েছে সেটা কি আছে, স্থির আছে। দ্যাট মিন্স তার পজিশন কি আছে, রেস্টে আছে। তো আমাদের জন্য গাছটা কী ছিল, মোশনে ছিল। বাট ওই ব্যক্তির জন্য যে বাইরে আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে, তার কাছে অবজেক্টটা কি আছে, রেস্টিংয়ে আছে। তো রেস্টকে আমরা ডিফাইন করবো এইভাবে যে আমরা যদি কোনো একটা অবজেক্ট সময়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, যদি তার পজিশন কি করে, চেঞ্জ না করে, ঠিক আছে, তাহলে যে অবজারভার থাকবে ওই অবজারভারের রেসপেক্টে ও কী হবে, রেস্ট পজিশন বলবো। আবার বলছি যদি কোনো অবজেক্ট বা বস্তু সময়ের সাথে যদি তার পজিশন চেঞ্জ না করে এবং যে অবজারভার রয়েছে, যে অবজারভার তাকে অবজার্ভ করছে, তার জন্য সেই বস্তুটা কী হবে, রেস্টিংয়ে থাকবে। বাট অন্যদের কাছে মনে হবে এটা মোশনও থাকতে পারে। বাট যে ব্যক্তি বা যে অবজারভার ওই অবজেক্টকে অবজার্ভ করছে, তার জন্য এটা কী হবে, রেস্ট হবে। আশা করি বুঝতে পারছো। লাস্ট টাইম আমি আবার রিপিট করছি, যদি কোনো অবজেক্ট বা বস্তু সময়ের সহিত যদি তার পজিশন চেঞ্জ না করে, তাহলে যে অবজারভার, যে নাকি অবজেক্টকে বা বস্তুটাকে অবজার্ভ করছে, ঠিক আছে, সে যদি দেখে যে বস্তুর কী হচ্ছে না, কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে, তার জন্য কী হবে, ওই অবজারভারের জন্য ওই অবজেক্টটা কী হবে, রেস্ট হবে বা রেস্টিং পজিশন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। বাট হতে পারে অন্যদের কাছে কি আছে, এটা মুভিং করছে বা মোশনে আছে। তো আমরা যখন ডিফাইন করব, কীভাবে ডিফাইন করব, দেখো আমরা রেস্টকে যদি ডিফাইন করতে চাই, আমি ডিফাইন করতে চাই, an object is said to be rest. An object is said to be rest if it does not
চেঞ্জ ইজ পজিশন উইথ রেসপেক্ট টু ইটস with respect to his surroundings বা অবজারভারও লিখতে পারো with respect to his surroundings with time এটা হচ্ছে মূল ডেফিনেশন an object is said to be rest if it does not change its position with respect to its surroundings with time তো সেটাকে বলবো আমরা রেস্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা ফিজিক্সের প্রত্যেকটা জিনিসকে আমরা গ্রাফে ডিজাইন করার চেষ্টা করব গ্রাফে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো এটাকে আমি একটা গ্রাফের মধ্যে দেখানোর চেষ্টা করছি সাপোজ ধরো এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তো এক্স অ্যাক্সিসের প্যারালাল আমি এখানে একটা লাইন ড্র করছি ঠিক আছে এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের প্যারালাল আমি একটা লাইন ড্র করেছি এবং তার উপরে দুটো পয়েন্ট নিলাম সাপোজ এটাকে আমি দিয়েছি টাইম ঠিক আছে আর এটাকে আমি দিয়ে দিলাম পজিশন ঠিক আছে পজিশন তাহলে এটা কি গ্রাফ হলো পজিশন টাইম গ্রাফ কি গ্রাফ পজিশন টাইম গ্রাফ ঠিক আছে এটাকে আমরা বলবো পজিশন টাইম গ্রাফ সাপোজ ধরো আমি একটা প্যারালাল লাইন ড্র করেছি এক্স অ্যাক্সিসের প্যারালাল এখানে আমি একটা পয়েন্ট নিলাম ঠিক আছে এটা একটা পয়েন্ট নিলাম সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম এবং এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা লাইন ড্র করে দিলাম সেম টু সেমভাবে এখানেও আমরা একটা লাইন ড্র করলাম এখানেও আমরা ওয়াই অ্যাক্সিসের উপর একটা লাইন ড্র করলাম এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের উপর একটা লাইন ড্র করলাম ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছ আমি একটু দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে তো আমরা এখানে একটা পজিশন টাইম গ্রাফ ড্র করে নিলাম এখন ধরো সাপোজ ধরে নিলাম এখন ধরো 1টা বাজে 1 AM বা 1 PM হোয়াট এভার এবার সাপোজ ধরো 2 PM আমি টাইম দিয়ে দিলাম ধরো এখন 1টা বাজে 1টার সময় অবজেক্টের যে পজিশন এখানে রয়েছে অবজেক্ট সেম টু সেম যখন 2টা বাজে বা 2টো বাজে তখনও অবজেক্টের পজিশন কোন জায়গাতে আছে সেম জায়গাতে আছে কি না আশা করি বুঝতে পারছো যখন টাইম কটা ছিল 1 PM তখন অবজেক্ট ছিল এই জায়গাতে সেম টু সেমভাবে যখন 2 PM তখন অবজেক্টের পজিশন কি চেঞ্জ হয়নি তো সেটাকে বলা হচ্ছে কি রেস্ট যেটা আমরা পজিশন টাইম গ্রাফ দিয়ে বুঝতে পারি তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো এটাকে নোট ডাউন করে নাও নেক্সট আমরা যেটা বুঝবো যে মোশন কি ঠিক আছে নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মোশন ঠিক আছে তো আমি জাস্ট গ্রাফটা মুছে দিচ্ছি এখানে মোশন জিনিসটা আমরা একটু দেখে নিচ্ছি মোশন বলতে আমরা কি বুঝি মোশন বলতে আমরা কি বুঝি মোশন বলতে আমরা বুঝি যে কোনো একটা অবজেক্ট সাপোজ ধরো আমি বললাম যে কোনো একটা অবজেক্ট রয়েছে এবং অবজারভার রয়েছে এবং অবজারভার কী করছে অবজার্ভ করছে অবজেক্টকে তো অবজেক্টকে যখন অবজার্ভ করছে অবজেক্ট কী করছে তার পজিশন কী করছে চেঞ্জ করছে ঠিক আছে পজিশন কী করছে চেঞ্জ করছে টাইমের সাথে যেটাকে বলা হচ্ছে কি মোশন তো যে অবজারভার সামনে রয়েছে সেই অবজারভারের জন্য সেই অবজেক্টটা কিসে আছে মোশনে রয়েছে বাট হতে পারে তোমার জন্য সেই অবজেক্টটা তার পজিশন কি রয়েছে রেস্টে রয়েছে তো তার জন্য আমাদের এই জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে যে অবজারভার যে অবজার্ভ করছে তার জন্য সেই অবজেক্টের পজিশন কি হচ্ছে চেঞ্জ হচ্ছে বাট বাকিদের জন্য
হতে পারে মিনস অবজেক্ট কী আছে, স্থির রয়েছে বা তার পজিশন চেঞ্জ হয়নি, রেস্টে আছে। তো এটাকে আমরা ডিফাইন করব কীভাবে? আমরা ডিফাইন করব যে an object is said to be motion, an object is said to be motion if it change its position with respect to its surroundings and time. That means টাইমের সাথে যখন অবজার্ভ করছে অবজেক্টকে, তখন সে কী করছে, তার পজিশনকে চেঞ্জ করছে টাইমের সাথে, সেটাকে বলা হচ্ছে কি মোশন। কার জন্য মোশন? সে অবজারভারের জন্য সে অবজেক্টটা মোশন আছে, হতে পারে অন্য কারোর জন্য সেটা স্থির রয়েছে, তাই কি না? যেমন আমরা ট্রেনে বসেছিলাম, তো ট্রেনে যখন বসেছিলাম তখন দেখছিলাম যে বাইরের যে গাছপালা রয়েছে সেগুলি কি পিছনের দিকে যাচ্ছে, তো আমাদের জন্য গাছপালা যে সেটা ছিল কি মোশনে। বাট হতে পারে যে বাইরে দাঁড়িয়ে আছে ট্রেনের, ঠিক আছে, যে গাছের সামনে দাঁড়িয়ে আছে তার জন্য অবজেক্টটা কি আছে, রেস্টে আছে। তো আমাদের সেভাবে ডিফাইন করা শিখতে হবে, যেভাবে আমাদের ডিফাইন করলে আমরা প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ারিটি আসবে। তো সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো রেস্টকে আমরা যেমন টাইম গ্রাফের মধ্যে পজিশন টাইম গ্রাফের মধ্যে দেখিয়েছি, তো মোশনকে আমরা একটা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। দেখো, আমি যদি মোশনকে রিপ্রেজেন্ট করতে চাই গ্রাফের মধ্যে, তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করব? এখানে আমি ড্রয়িংটা করছি। সাপোজ ধরো এটা টাইম, আর এটাকে আমি পজিশনও লিখতে পারি, ডিস্টেন্সও লিখতে পারি। তো ডিস্টেন্সে লিখছি, ডিস্টেন্স, ঠিক আছে। তো টাইম ধরো 1 2 3 4, ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, কোনো একটা বিন্দু, এখানে কোনো একটা বিন্দু, কোনো একটা মুভিং অবজেক্ট বা মুভিং একটা অবজেক্ট, ঠিক আছে, এখানে বিন্দু নিলাম। ধরো এখানে আমি ডিস্টেন্সকে এখানে ধরে নিলাম 1, এটা 0 দিয়ে দিলাম, 1 2 3 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখবো এখানে যে মোশনকে আমরা এটা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করলাম। ধরো কোনো একটা অবজেক্ট 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে যায় সে, বা 1 সেকেন্ডে ধরে নিই, 1 সেকেন্ডে যায় সে 1 মিটার সাপোজ। 2 সেকেন্ডে কত যায়? 2 মিটার। 3 সেকেন্ডে কত যাবে? 3 মিটার। 4 সেকেন্ডে 4 মিটার। দ্যাট মিন্স তার যে প্রত্যেক সেকেন্ডে, পার সেকেন্ডে, দ্যাট মিনস প্রত্যেক সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে? 1 মিটার 1 মিটার করে। তো সেটাকে আমরা বলছি কি ইউনিফর্ম মোশন। এখন মোশনকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, একটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। তোমরা লিখতে পারো মোশনকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, আর একটাকে বলা হয় নন ইউনিফর্ম মোশন। লিখে নাও বন্ধুরা। তো আমরা দেখলাম কি এখানে মোশন মানে হচ্ছে আমরা দেখতে পারলাম বা বুঝতে পেরেছি। এখন মোশনের টাইপসও দুই রকম, একটা ইউনিফর্ম, একটা নন ইউনিফর্ম। এখন আমরা যে এখানে পিকচারটা বা এখানে যে আমরা গ্রাফ ড্রয়িং করেছি, সেই গ্রাফের মধ্যে কি মোশনকে রিপ্রেজেন্ট করছে দেখো। এখানে সেম টাইমে সেম ডিস্টেন্সকে কোনো একটা মুভিং অবজেক্ট সে কী করছে? ট্রাভেল করছে।
তো ইকুয়াল সেম টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার আপ করছে। যেহেতু সেম টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার আপ করছে, যেমন 1 সেকেন্ডে 1 মিটার গিয়েছে, তারপরে নেক্সট 1 সেকেন্ডে সে আবার 1 মিটার গিয়েছে, নেক্সট 1 সেকেন্ডে সে আবার 1 মিটার গিয়েছে। তো সেম টাইমে যদি কোনো একটা মুভিং অবজেক্ট সেম ডিস্টেন্স ট্রাভেল করে তো সেটাকে বলা হচ্ছে আমরা ইউনিফর্ম মোশন। আর নন ইউনিফর্ম মোশন আমরা কোনটাকে বলবো? সেম টাইমের মধ্যে যদি কোনো একটা মুভিং অবজেক্ট কি সেম ডিস্টেন্স যদি কভার আপ না করে তাহলে এটাকে বলা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। তো নন ইউনিফর্ম মোশনকেও আমি একটা গ্রাফের মধ্যে ডিজাইন করছি। সাপোজ ধরো যদি টাইম হয় আর এটা যদি ডিস্টেন্স হয় মনে করো, তাহলে নন ইউনিফর্মের আরেকটা কথা মনে রাখবে, ইউনিফর্মের যে লাইন হবে এখানে স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এখানে আমরা কি করব? স্ট্রেট লাইন তৈরি করব। বাট যদি নন ইউনিফর্ম মোশন হয় তাহলে এখানে স্ট্রেট লাইন হবে না। কেন হবে না? কারণ অবজেক্ট সেম টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে না, তার জন্য এখানে স্ট্রেট লাইন হবে না, ঠিক আছে? তার জন্য যে কোনোভাবে তুমি বানিয়ে দিতে পারো। তো এটা হবে কি নন ইউনিফর্ম মোশনের গ্রাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা রেস্ট কি সেটা বুঝতে পেরেছি, আমরা মোশন কি এটাও বুঝতে পেরেছি, এবং মোশনের যে টাইপস কী কী আছে, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, ইউনিফর্ম মোশন এবং নন ইউনিফর্ম মোশনকে আমরা এখানে ডিফাইন করার চেষ্টা করেছি, এবং এটা একটা গ্রাফের মধ্যে তোমাকে রিপ্রেজেন্ট করে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো গ্রাফ আমাদের প্রয়োজন লাগবে, গ্রাফের মাধ্যমে আমরা ফিজিক্সকে বোঝার চেষ্টা করব। অলরেডি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট যে পয়েন্টটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। তো এটা একটু বুঝে নিচ্ছি, দেখো এটা আমি মুছে নিচ্ছি। তো আমরা এখন একটু বুঝে নিই যে ডিস্টেন্স আমরা বলতে কি বুঝি। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হেডিং দিয়ে দাও। distance and displacement, distance and displacement। তো ডিস্টেন্সকে আমরা ডি দিয়ে লিখি, স্মল ডি দিয়ে লিখব, আর ডিসপ্লেসমেন্টকে আমরা স্মল এস দিয়ে লিখব, ঠিক আছে? এখন ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? আমরা ডিস্টেন্সের ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি। an actual path covered by an moving object, an actual path covered by an moving object। তো এটাকে একটু বুঝে নিচ্ছি। সাপোজ ধরো আর ডিসপ্লেসমেন্টকে যদি আমি লিখতে চাই কি লিখতে পারি? দ্য শর্টেস্ট ডিস্টেন্স between the shortest distance between initial and final position of an moving object। তো আমি ডিফাইন করে দিলাম দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ এন মুভিং অবজেক্ট। তো এখন দুটোটাকে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সাপোজ ধরো আমি যদি বলি একটা অবজেক্ট এ পয়েন্টটা আছে, সাপোজ ধরো এ পয়েন্টটা আছে, সে এ পয়েন্ট থেকে কোথায় গেল? বি পয়েন্টে গেল, এবং সে বি পয়েন্ট থেকে কোথায় আসলো? ধরো সি পয়েন্টটা আসলো। ধরো এটা 5 কিলোমিটার সে গেল, এবং ধরো সে এটা 12 কিলোমিটার গেল, ধরে নাও।
তাহলে আমি যদি বলি এখানে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলো, তাহলে ডিস্টেন্স আমরা কীভাবে বের করব? আচ্ছা, এটার আগে আমি একটা ছোট্ট একটা ক্লু লিখে দিচ্ছি। আমাদের যে ডিস্টেন্সের যে ইউনিট হবে এসআই ইউনিট অফ ডিস্টেন্স, ঠিক আছে, এসআই ইউনিট অফ ডিস্টেন্স। এসআই ইউনিট কী হবে ডিস্টেন্সের? এসআই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, তার যে ইউনিট হবে সেটা হবে কি মিটার। আর ডিসপ্লেসমেন্টেরও কী হবে? এসআই ইউনিট মিটারই হবে, ঠিক আছে। তো আমরা দেখছি একটা মুভিং অবজেক্ট এ থেকে কোথায় গেল? বি পয়েন্টে গেল, বি থেকে কোথায় আসলো? সি পয়েন্টে আসলো, ঠিক আছে। তাহলে সেটা ডিস্টেন্স কত হবে আমরা কীভাবে বের করবো? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে? আমরা এ থেকে বিতে গিয়েছে, তাহলে এ বি, আর বি থেকে কোথায় আসলো? সিতে, তাহলে বি সি। তাহলে এ বি কত কিলোমিটার গিয়েছে? 5 কিলোমিটার, প্লাস বিসি কত কিলোমিটার? 12 কিলোমিটার। তাহলে 12 প্লাস 5 কত হবে? 17 কিলোমিটার, তাই কি না? এবং এটাকে যদি তুমি চাও মিটারে কনভার্ট করতে, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কিসে চেঞ্জ হবে বা কনভার্ট হয়ে যাবে? মিটারে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স কত বেরোলো? 17 কিলোমিটার। দ্যাট মিন্স একটা মুভিং অবজেক্ট বা একটা অবজেক্ট এ থেকে বি পয়েন্ট, বি থেকে সিতে যখন এসছে তখন সে কতটুকু ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স সে কতটুকু ট্রাভেল করলো? টোটাল ডিস্টেন্স সে ট্রাভেল করলো 17 কিলোমিটার। তো প্লিজ লিখে নাও তোমরা এটা, প্লিজ নোট ডাউন ইট। আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত বোঝা গেছে। নেক্সট, এখন যদি আমি বলি, ধরো যে এটা ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স তো বুঝতে পেরেছো। ডিস্টেন্স হচ্ছে কি? দ্য অ্যাকচুয়াল পাথ কাভার্ড বাই মুভিং অবজেক্ট। দ্য অ্যাকচুয়াল পাথ কি? এ থেকে বি পয়েন্টে এসছে, বি থেকে সি পয়েন্টে এসছে, তাহলে এ বি প্লাস বিসি টোটাল ডিস্টেন্স এখানে কত? 17 কিলোমিটার। আর যদি বলি ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা কি দেখলাম? দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। ইনিশিয়াল মানে কোনটা? এটা। আর ফাইনাল পজিশন কোনটা? এটা। তাহলে ইনিশিয়াল থেকে যে ফাইনাল পজিশন, এই যে শর্টের ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে কি? আমরা বলছি এখানে এটাকে বলা হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি? দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ এন অবজেক্ট। তো ইনিশিয়াল পজিশন এটা ছিল, ফাইনাল পজিশন কোনটা? এটা। তার জন্য এটাকে বলা হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। এখন আমরা যদি ডিসপ্লেসমেন্টকে বের করতে হয় তাহলে কীভাবে বের করবো? এখানে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট? দ্যাট মিনস এসির ভ্যালুটা এখানে কত হবে? কীভাবে বের করবো? তো আমরা দেখেছি অবজেক্ট এ থেকে বিতে গিয়েছে, বি থেকে সিতে গিয়েছে এবং তার টোটাল ডিস্টেন্স বেরিয়েছে কত? 17 কিলোমিটার। তো আমাকে যদি এখন বের করতে হয় যে ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কীভাবে বের করব? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি? দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন। ইনিশিয়াল মানে কোনটা? এ, আর ফাইনাল পজিশন কি? এখানে সি। তাহলে এ থেকে সি, দেখো এখান থেকে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, তাহলে এটা ইনিশিয়াল, আর যেখানে শেষ হয়েছে এটা হচ্ছে ফাইনাল। তাহলে এই দুটার মধ্যে যে ডিস্টেন্স এটা কত হবে? সরি, এটার মধ্যে যে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এটা কত হবে? তো ডিসপ্লেসমেন্ট আমরা এখানে কীভাবে বের করবো? দেখো এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তো আমরা এখানে একটা জানি কি, 90 যেটা আছে, 90-র অপোজিটকে আমরা বলি হাইপোটেনিয়াস, ঠিক আছে। 90-র অপোজিটকে আমরা কি জানি? হাইপোটেনিয়াস। তো তোমরা পুরাটা লিখে নিও, আমি জাস্ট হাইপো লিখেছি, হাইপোটেনিয়াস বলি। এটাকে কি বলা হবে? পারপেন্ডিকুলার। এটাকে কি বলা হবে? বেস। তাহলে আমরা এখানে কি লিখব? এখান থেকে আমরা ভ্যালুটা বের করতে পারবো, যে আমরা লিখবো এখানে এসি স্কোয়ার মিনস হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো হাইপোটেনিয়াস এখানে কত আছে? এসি। তো লিখবো এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস কী হবে? বিসি স্কোয়ার। তো এখানে আমরা এসি ইকুয়াল টু কি লিখতে পারবো? রুট ওভার দিতে পারবো, কারণ এখানে স্কোয়ার আছে। তো আমাদের এসি লাগবে, আমাদের কোন ভ্যালুটা লাগবে? শুধু এসি লাগবে, এসি স্কোয়ার না, এসি লাগবে। তার জন্য আমরা এখানে রুট করে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু কী হবে? রুট ওভার এবি স্কোয়ার কী আছে এখানে? 5 কিলোমিটার। তো আমরা এখানে লাগবো কি? 5 স্কোয়ার প্লাস বিসি কত আছে এখানে বন্ধুরা? 12। তাহলে এখানে 12 স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু 5 স্কোয়ার কত হবে?
25, 12 স্কোয়ার কত হবে 144, তাহলে এসি ইকুয়াল টু দুটোটা প্লাস করলে কত বেরোবে 169, তাহলে এসি ইকুয়াল টু এটাকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে এটা আসবে আমাদের 13 স্কোয়ারকে যদি করি তাহলে কত আসবে 169। তাহলে আমাদের যে এসি এটার ভ্যালু কত বেরোলো 13, মানে এই যে শর্টের ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড সি বা ডিসপ্লেসমেন্ট যেটা এসি বলছি এটার ভ্যালু হচ্ছে কত 13। দেখো নোট ডাউন করে নাও, বুঝতে পারছো কিনা দেখো। তো এটা আমরা দেখতে পারলাম যে এখানে কীভাবে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টকে রেফার করা হয়। চলো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরো কোনো একটা অবজেক্ট এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে সে গেল ধরো বি পয়েন্টে, এ পয়েন্টে ছিল সে বি পয়েন্টে গেল, বি থেকে সে কোথায় গেল ধরো সি পয়েন্টে গেল। আচ্ছা প্রথমে এ বি দেখাচ্ছি, তারপরে ধরো সে 5 কিলোমিটার, এ থেকে বি পর্যন্ত কত কিলোমিটার গেল 5 কিলোমিটার। এখন যদি আমি তোমাকে বলি এ থেকে বি পর্যন্ত সে কত কিলোমিটার গেল 5 কিলোমিটার। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এখানে, আচ্ছা এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি যে ডিসপ্লেসমেন্ট আমরা এখানে লিখেছি, ডিসপ্লেসমেন্টের কি আছে ডাইরেকশন আছে, কিন্তু ডিস্টেন্সের কি নেই ডাইরেকশন নেই। এখন ডাইরেকশন কীভাবে লিখবো এটা এখন আমরা দেখব। ধরো স্টার্টিং পজিশন থেকে যে বা ইনিশিয়াল পজিশন এবং এখানটা হচ্ছে ফাইনাল পজিশন। তো আমরা এখানে ডাইরেকশান লিখব কি যেখান থেকে স্টার্ট হয়েছে আর যেখানে শেষ হয়েছে, এটা হচ্ছে ইনিশিয়াল এবং এটা হচ্ছে ফাইনাল। তো ডাইরেকশান কোথা থেকে কোথায় পর্যন্ত হবে, আমরা কি বলছি ডিসপ্লেসমেন্টের কি হয় ডাইরেকশান হয়। তো ডিসপ্লেসমেন্ট ডাইরেকশান এখানে কোথা থেকে কোথায় হবে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত। তার জন্য আমরা এটা লিখব 13 কিলোমিটার ফ্রম এ টু সি, ঠিক আছে। আচ্ছা এখন এটাতে আসি, যখন একটা অবজেক্ট মুভিং অবজেক্ট এ থেকে বিতে গেল তার ডিস্টেন্স কতটুকু সে ট্রাভেল করলো, তো ডিস্টেন্স সে ট্রাভেল করলো কত 5 কিলোমিটার। বাট এটার মধ্যে যদি তোমাকে বলা হয় বা তোমাকে জিজ্ঞেস করা হয় যে এটা ডিসপ্লেসমেন্ট কত, তার ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে উল্লেখ করি। তো এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে, তো সেটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আমরা কি বলেছি দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন। তাহলে এটার যে ইনিশিয়াল পজিশন কোনটা ছিল এ আর এটা ফাইনাল পজিশন কোনটা বি, তাই কি না। দ্য শর্টেস্ট ডিস্টেন্স এটা, এবং তাদের মধ্যে যে দ্য শর্টেস্ট ডিস্টেন্সটা সবসময় কী হবে স্ট্রেট লাইন হবে, কী হবে স্ট্রেট লাইন। তো এখানে এ হচ্ছে এখানে ইনিশিয়াল পজিশন, বি হচ্ছে এখানে ফাইনাল পজিশন। তাহলে দেখা যাচ্ছে এটার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে 5 কিলোমিটারই হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো ডিস্টেন্সে কতটুকু গিয়েছে, এ থেকে বি পর্যন্ত গিয়েছে, তো ডিস্টেন্স কত হবে 5 কিলোমিটারই হবে। বা যদি বলি ডিসপ্লেসমেন্ট মানে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল, তো এটা শর্টেস্ট ডিস্টেন্স এ থেকে বি পর্যন্ত কত 5 কিলোমিটারই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমি এখানে। ধরো সাপোজ ধরো এখানে একটা অবজেক্ট আছে এ থেকে সে বি পয়েন্টে গেল, এ থেকে বি পয়েন্টে গেল এবং বি থেকে ধরো সাপোজ সি পয়েন্টে গেল, ঠিক আছে। তো এখান থেকে এখানে ধরো সে 5 কিলোমিটার গেল, আবার এখান থেকে বি পয়েন্ট থেকে সে 5 কিলোমিটার গেল, আবার সে সি থেকে কোথায় আসলো, সি থেকে সে আবার আসলো এখানে বি পর্যন্ত, কত কিলোমিটার আসলো, তাহলে সে 5 কিলোমিটার ব্যাক করলো। এখন যদি বলি এটার ডিস্টেন্স কত এবং এটার ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কীভাবে বের করব। দেখো এটার ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স কত হবে 5। দেখো আমি এখানে এইভাবে লিখছি এ বি, তারপরে কী গেছে বি থেকে সি পর্যন্ত বিসি, প্লাস আবার সি থেকে বি এসছে সিবি, তাহলে 5 + 5 + 5 = 15 কিলোমিটার। আর যদি বলে এটা ডিসপ্লেসমেন্ট কত, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে,
দেখো ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা মাথায় রাখবি। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন। তো তার জন্য এখানে এ হচ্ছে তার ইনিশিয়াল পজিশন বা স্টার্টিং পজিশন, আর এখানে ফাইনাল পজিশন কোনটা, বি। বি হচ্ছে ফাইনাল পজিশন। কেন? কারণ মুভিং অবজেক্ট প্রথমে এতটুক গিয়েছে, এতটুক থেকে এরপর আবার এতটুক গেল, এতটুক থেকে আবার ব্যাক করে কোথায় আসলো, সে এই পয়েন্টটা আসলো, তাহলে তার এটা কী হবে, এন্ডিং পয়েন্ট, তাই কি না? তাহলে আমরা দেখবো এখানে স্টার্টিং এবং এন্ডিং মানে ইনিশিয়াল এবং ফাইনাল, তাহলে এটার কতটুকু হবে 5 কিলোমিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এখানে 5 কিলোমিটার। তো লিখে নাও তোমরা, আশা করি বুঝতে পারছো। প্লিজ টেক ইট ডাউন ইন ইউর কপি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এটাও আমি বুঝালাম যে এখানে ডিসপ্লেসমেন্ট কী করে বের করতে হয়। এখানে আমি দেখালাম যে ডিসপ্লেসমেন্ট কত হবে, এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট এ থেকে ধরো বি পয়েন্টে গেল, ঠিক আছে? কোনো একটা অবজেক্ট এ থেকে কোথায় গেল, বি পয়েন্টে গেল, এবং বি থেকে এ থেকে বিতে গেল ধরো 5 কিলোমিটার। আবার বি থেকে সে কী করলো, এ পয়েন্টে আসলো, এ পয়েন্টে আসলো, ঠিক আছে? বি থেকে আবার কোথায় আসলো, এ পয়েন্টে আসলো, তার ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলো, তাহলে এ বি প্লাস বি এ ইকুয়াল টু 5 প্লাস 5 ইকুয়াল টু 10 কিলোমিটার, তাই কি না? আর যদি বলে ডিসপ্লেসমেন্ট কত, যদি বলে ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কত হবে ডিসপ্লেসমেন্ট? দেখো এ পয়েন্ট হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট এবং তার যে ফাইনাল পজিশনও কি এ পয়েন্টই, মানে যেখান থেকে শুরু করেছে সেখানেই এসে সে কী করেছে, এন্ড করেছে। তো ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পজিশন দুটোই কি সেম, তার জন্য তার যে ডিসপ্লেসমেন্ট কত হবে 0 কিলোমিটার। কত হবে 0 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে তফাৎ কী। প্লিজ এটাকে নোট ডাউন করে নাও। এটাকে নোট ডাউন করে নাও বন্ধুরা। এখন আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, ভালো ভালো কিছু কোশ্চেন নিয়ে আনছি তোমাদের সামনে। দেখো আমি যদি বলতে চাই যে সাপোজ ধরো আমি একটা সার্কেল ড্র করলাম, ধরো এখানে আমি একটা সার্কেল ড্র করেছি, ধরো এখানে কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে সে মোশনে আসছে এবং এ পয়েন্টে আসলো, এভাবে সে সার্কেলে ঘুরে আবার এ পয়েন্টে আবার আসলো, ঠিক আছে? যদি তোমাকে আমি বলি এটা কতটুকু ডিস্টেন্স কভার করলো, তাহলে এটাকে কীভাবে বের করবে? আমরা তো এতক্ষণ এগুলি কনসেপ্টগুলি দেখলাম, তো এখানে আমি একটা নতুন একটা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম। ধরো একটা অবজেক্ট এখান থেকে মুভ করা শুরু করলো, করতে 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 আবার সে এ পয়েন্টে আসলো। আমি বলিনি ডিসপ্লেসমেন্ট, আমি বলেছি কি সে কতটুকু ডিস্টেন্স কভার আপ করলো। ধরো এটার রেডিয়াস আমি দিয়ে দিলাম 1 মিটার, সাপোজ রেডিয়াস আমি দিয়ে দিলাম 1 মিটার। ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা বের করো তো তোমরা। আমি একটু দেখছি যে এগুলি দেখা যাচ্ছে কিনা ঠিকঠাকভাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমি কীভাবে বের করব? একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে শুরু করলো মুভিং করা এবং সে এ পয়েন্টে আসলো আবার, এবং তার রেডিয়াস হচ্ছে 1 মিটার। সেক্ষেত্রে ডিস্টেন্স সে কতটুকু ট্রাভেল করলো, এটাকে আমরা কীভাবে বের করবো? হাউ ডু ইউ ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স? আশা করি অনেকে তোমরা করে নিয়েছো আনসারটা। তো যারা যারা করতে পারোনি বা বুঝতে পারোনি তাদের জন্য আমি করে দিচ্ছি। দেখো এখানে আমরা জানি কি, এখানে ডিস্টেন্স বলতে আমরা কি জানবো, এখানে ডিস্টেন্স বলতে আমরা জানবো কি পেরিমিটার অফ দিস সার্কেল, বা আমরা বলতে পারি সার্কামফারেন্স অফ দিস সার্কেল। তো সার্কামফারেন্সের ফর্মুলা কি? এখানে যে ডিস্টেন্স হবে এটা কি হবে, সার্কামফারেন্স অফ সার্কেল হবে, তাই কি না? এখান থেকে ঘুরতে 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 অবজেক্ট এখানেই আসলো, দ্যাট মিনস পুরোটা একবার মুভ করেছে সে। তার মানে কি আমরা সার্কামফারেন্সের যে ডিস্টেন্সটা হবে সেটাই হবে মুভিং অবজেক্টের ডিস্টেন্স। তাহলে আমরা এখানে লিখব সার্কামফারেন্স, ফর্মুলা হচ্ছে 2πr। তো 2 ইন্টু পায়ের ভ্যালু আমরা 22/7ও লিখতে পারি, বা 3.14ও তুমি লিখে করতে পারো, অ্যাজ ইউ উইশ।
ইন্টু 1, তাহলে এটা কত হবে? 2 2 আর 4, 2 2 আর 4, এত মিটার হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করে যে আনসার আসবে এটি হবে আনসার। বা তুমি আরও ইজি হয়ে যাবে, তুমি যদি এটাকে 3.14 লিখো তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলেই তুমি আনসার পেয়ে যাবে। তো ইট উইল বিকাম মোর ইজিয়ার ফর ইউ ইফ ইউ রাইট ডাউন দ্য ভ্যালু অফ পাই 3.14। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আমি যদি বলি এখানে একটা কোশ্চেন যে তোমাদের জন্য আমি তৈরি করতে চাই, তাহলে আমি যদি এরকম বলি, ধরো এখন সার্কেলের ডায়ামিটার দিয়ে দিয়েছে মনে করো, ঠিক আছে? এখন আমি যদি বলি আমি যদি এতটুকু বের করতে চাই, মনে করো এ থেকে কোনো একটা মুভিং অবজেক্ট এখানে ঘুরতে 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 এখানে মুভ হতে হতে এ পয়েন্টে এসে থেমে গেল, বি পয়েন্টে এসে থেমে গেল, তাহলে আমি যদি বলি এ থেকে বি এর যে ডিস্টেন্সটা কত হবে, এটা কীভাবে বের করব? এ থেকে অবজেক্ট মুভ করতে করতে বি পয়েন্টে আসলো, তাহলে এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স কভার আপ করলো সেটা কত হবে? এবং রেডিয়াস ধরে নাও, রেডিয়াস ধরে নাও 1 মিটার, রেডিয়াস কত আছে এখানে? 1 মিটার, ঠিক আছে? বের করো তো। আমরা এখানে জাস্ট সিম্পল একটা কনসেপ্ট ইউজ করব, যেটা হচ্ছে এটা হচ্ছে কি সেমি সার্কেল। তো সেমি সার্কেলের ফর্মুলা কী হবে? হাফ করে দাও, সার্কামফারেন্সের হাফ করে দাও। এখানে 2 পাই আর, তো এটাকে যদি আমি হাফ করে দিই, এটাকে যদি আমি হাফ করে দিই, ঠিক আছে? এটা এ থেকে বি পয়েন্টে আসছে, তার জন্য এটাকে আমি যদি বের করতে চাই যে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু সে সার্কুলার পাথে কভার করলো, তাহলে সেমি সার্কেলের ফর্মুলা কি? সার্কেল সার্কামফারেন্স অফ সার্কেল হচ্ছে 2 পাই আর, এটার হাফ করে দাও, 2 পাই আর ডিভাইডেড বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, শুরু থাকে পাই আর, তো পাই হচ্ছে কত? 22/7। আর এর ভ্যালু কত আমি বলেছি? রেডিয়াস কত বলেছি? 1, তাহলে এটা কত হবে? 22/7 মিটার হবে। তো এইটা হবে সে এতটুকু ডিস্টেন্স সে কভার আপ করবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ, এখানে না বোঝার কিছু নেই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা একটা কনসেপ্ট বুঝতে পেরেছি যে সবসময় কী হবে? ডিস্টেন্স উইল বি গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স কী হবে? গ্রেটার হবে কার থেকে? ডিসপ্লেসমেন্ট থাকে। আরেকটা কনসেপ্ট আমরা দেখেছি, ডিস্টেন্স ইকুয়ালও হতে পারে ডিসপ্লেসমেন্টের। তাহলে এটা মনে রাখবো, ডিস্টেন্স অলওয়েজ বি গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স উইল বি ইকুয়াল অলসো কার সাথে? ডিসপ্লেসমেন্টের সাথে ইকুয়ালও হতে পারে। ডিস্টেন্স বড় হতে পারে, ডিস্টেন্স ইকুয়ালও হতে পারে ডিসপ্লেসমেন্টের সাথে। আমরা এখানে দেখলাম ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোটা ইকুয়াল। আবার কোনো কোনো জায়গায় দেখতে পারলাম যে ডিস্টেন্সটা বেশি, ডিসপ্লেসমেন্টটা কী আছে? কম আছে। তো এই দুটা জিনিস একটু মাথায় রাখবে, তাহলেই হবে। তো আশা করি বন্ধুরা তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত নোটস ডাউন করেছো। তো আজকে যেহেতু আমি প্রথম তোমাদেরকে মোশন চ্যাপ্টার শুরু করেছি, তো আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখবো। আমি তোমাদের এখানে কোশ্চেনও প্র্যাকটিস করাবো, কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেনও দেখে দেখে এইভাবে কোশ্চেন করাবো এইভাবে, ঠিক আছে? এবং কোশ্চেন সেটটা তুমি আমার অফলাইন ক্লাসে পেয়ে যাবে। অফলাইন যদি আসো তাহলে আমার থেকে নোটসটা নিয়ে যেতে পারো। নোটস বলতে মিনস যে এক্সাম পেপারটা নিয়ে যেতে পারো, যেগুলো আমি এখানে প্র্যাকটিস করাবো। তো তোমরা এখান থেকে নোটসটা করে নাও, ভালো করে বুঝে নাও, আর এক্সাম দিয়ে থাকো। আশা করি তোমাদেরকে আমি 80তে 80 পাওয়ানোর চেষ্টা আমি অবশ্যই রাখবো। জাস্ট তোমরা কনসেপ্টটি মাথায় রাখো আর প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অলওয়েজ রিমেম্বার। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট।